আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এহতেশাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে। আমার একটা ছেলের সাথে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তো আমরা অ্যাজ আ গুড ফ্রেন্ড হিসেবে সে আমার সাথে বাসা কোথায়, কোন কলেজে পড়ো, কোথায় পড়ো, সব কিছু জানাশোনা হলো। তো খুনসুটি করতে করতে আমাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। ফ্রেন্ডশিপের 2-3 মাসের পরেই তার কথাবার্তার ভঙ্গিগুলো পরিবর্তন হয়ে গেল। লাইক সে এমনভাবে কথা বলতো যে মনে হয় আমি তার অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ গার্লফ্রেন্ড, এরকম। ফ্রেন্ডের ব্যাপারটা নাই, সে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম কি ব্যাপার? তো গেল, তার উপর আমার একটা ভালো লাগা কাজ করা শুরু করলো। তার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আসা শুরু করে। কথাবার্তা বলি দেন একটা রিলেশনশিপের পর্যায়ে চলে যায় আমাদের ফ্রেন্ডশিপটা। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ। দেন আমি আমার আম্মুকে আস্তে আস্তে শেয়ার করি সব কিছু, যে আম্মু এরকম একটা ছেলে আছে, আমার সাথে কথা হয়েছে, এরকম এরকম। তো আম্মু বলে হ্যাঁ ভালো, তোমার ফ্রেন্ড তো কি হয়েছে? আম্মু তোর জিনিসটা ওইভাবে নাই তো ঠিক আছে। তো আর রিলেশনশিপের 6 মাস পর তার সাথে আমার প্রথম দেখাটা হলো এরকম, আমরা ফ্রেন্ডরা মিলে টাঙ্গাইল গেলাম আমরা। তো ওইখান থেকে আমি ওকে বললাম কি আমি না টাঙ্গাইলে আসছি। পরে বলে যে তো আমার সাথে দেখা করবা? তাহলে আচ্ছা আমি ট্রাই করবো। দেন ওখানে গেলাম, আমরা ফ্রেন্ডরা মিলে টাইম স্পেন্ড করলাম। দেন আসার টাইমে ও হুট করে বাইক নিয়ে সামনে আসলাম। প্রথম তো সামনাসামনি দেখা। হ্যাঁ একদম প্রথম সামনাসামনি দেখা। তো ওকে দেখে আমার বুকের ভিতরটা মানে রাইট ওরকম একটা ফিলিংস। তো আমাকে বললো তুমি আসো। ঠিক আছে, বাইকে উঠলাম, সামনে গেলাম আরো। তো যেতে যেতে অনেক কথা হলো দুজনের। ভয়টাই হচ্ছিল না যে কোথায় না নিয়ে চলে যায়? না আমার ভয় হচ্ছিল না, ওর উপর একটা বিশ্বাস, অনেক বিশ্বাস করতাম আমি ওকে। বরং উল্টো ফিল হচ্ছিল এই পথে যদি শেষ হয়। রাইট, জিনিসটা এরকম ছিল। ও আমার আম্মু এর ভিতর আমাকে ফোন দিল, কোথায় তুমি? বললাম আম্মু আমি তো এরকম আমি ওর সাথে দেখা করতে আসছি। আম্মু বলে ওই অবস্থায় গেছো তুমি, একটু সুন্দর করে যাবো না? মানে আমার আম্মু আমার সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক। আর আমার বাবা নেই যেহেতু, সেহেতু আমার আম্মুই আমার সব। সো বাবা হারা মেয়ে, সো তোমার যত বন্ধু, যত ভালো লাগা ভালোবাসা সব মাকে ঘিরে। হ্যাঁ মাকে ঘিরে। সো মাও একটু ফ্লেক্সিবল তোমার ক্ষেত্রে। ওকে, তারপর তো সন্ধ্যা লেগে গেল। তো ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে বাসায় চলে আসলাম। এরপরে আমাদের ওইভাবে দূরত্ব, লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রায় 1 বছর গেল। আমরা ঘুরতাম ফিরতাম, কথা বলতাম, দেখা সাক্ষাৎ হতো। কিন্তু 23-এর ফার্স্টের দিকে একটু ঝামেলা হয় আমাদের ভিতরে। ঝামেলাটা এরকম হয় যে সাথে আমার রিলেশন থাকাকালীন আমার একটা ভালো ফ্রেন্ড ছিল, আমাদের 7-8 বছরের ফ্রেন্ডশিপ। তো বললো কি দোস্ত তোর সাথে আমি মিট করব। তো আসলো, আসার পর ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হলো। ছেলে আমাকে, হ্যাঁ ছেলে ফ্রেন্ড। তো বলে দোস্ত তোকে একটা কথা বললো, আমার তোকে ভালো লাগে। এটা সম্ভব না। তখন আমি ফাঁস করে দিই আমার রিলেশনের কথা। আমাকে হ্যাঁ আমি আছি, 1 বছর হয়ে গেছে আমার সম্পর্ক। এইটা নিয়ে আমার যে বয়ফ্রেন্ড ছিল সে অনেক ঝামেলা করে আমার সাথে। জিনিসটা এরকম ছিল তুমি দেখা করে আসার পরে বলতো, আমি সেটাও বলিনি। মিনিমাম 1 মাস পরে আমি বলেছি, যখন আমাকে বেশি ডিস্টার্ব করতেছিল তখন আমি বলেছি যে আমি এরকম মিট করতে গিয়েছিলাম, বাট এখন আমি খুব ডিস্টার্ব করতেছিলাম। তখন তার ভিতরে সন্দেহটা খুব বাজেভাবে ডিস্টার্ব করতেছে। আগে পারমিশন তো নাওনি, পারমিশন ঠিক না, বলার প্রয়োজন মনে করনি, বলেছে তাও 1 মাস পরে। 1 মাস পরে সো সন্দেহটা দানা বাঁধার বহু কারণ তুমি ওর হাতে দিয়ে দিচ্ছ, তাই তো নাকি? জি। তো দেখা করার আগে কেন বললে না? এটা আমি মানে বলিনি যে হ্যাঁ এসে বলবো বা আমি তাড়াহুড়োয় ছিলাম যে ওকে মেসেজ দিয়ে বলবো। আমি বলেছি আমি একটু বাইরে যাচ্ছি, কিছু ফ্রেন্ড আসবে, কথাটা এরকম হয়েছিল যে কিছু ফ্রেন্ড আসবে। তো জানতো না যে একজন আসবে। এটা তো টুইস্ট করেছো তুমি, এটা তো মানতে হবে। হ্যাঁ অবশ্যই ভুল করেছি এটা। তো তারপরে গেল, আমি অনেক বোঝানো ট্রাই করছি। পরে যখন আম্মু দেখলো আমি কিছু খাচ্ছি না, কিছু করতেছি না, একদম মন মরা হয়ে সারাদিন চুপ, আম্মু বললো কি হয়েছে তোমার, একটু আমাকে বলো তো। পরে আমি আম্মুকে সব বললাম, আম্মু এরকম এরকম। আম্মু তো বুঝতে পারলো সব কিছু। আম্মু সরাসরি বললো ওকে ফোন দাও। আমি ফোন দিলাম ওকে, আম্মু কথা বললো ওর সাথে যে বাবা এখন ও গেছে, ওর ভুল হয়ে গেছে, এমন তো না যে ওর বয়ফ্রেন্ড হয়, তো তোমাকে পছন্দ করে, তোমার সাথে ঘুরে ফিরে, আমি কিছু বলি না। তো বলে না আন্টি। দেন ওর নিজের ভিতরে যত রাগ, যত অভিযোগ ছিল আমাকে নিয়ে সব বলছো আমার আম্মুর কাছে। এমনকি ওই সেম ঘটনা নিয়েই আমি ওর রাগ ভাঙানোর জন্য এখান থেকে একা আমি ওইখানে চলে যাই। আমি ওর বাসার সামনে গিয়ে বলি কি তুমি একটু বের হও তো। আমি তোমার বাসার সামনে। ও তো শখ, একা একটা মেয়ে তুমি এত দূরে কেন আসছো? তো এটা নিয়ে অনেক কথা, এটাও আম্মুকে সে বিচার দিয়েছে যে ও আমার বাসার এখানে চলে আসছে। তো এটা নিয়ে অনেক ঝামেলা, আমাকে সে মেনেই নেবে না আর। তাও আমার আম্মু অনেক বুঝাইছে, ফার্স্টে বুঝাইছে, সেকেন্ডে বোঝায়। তখন আমার একটা সার্জারি চলে হাতের,
আমার হাতে ওর সাথে রাগারাগি করে গ্লাসে বাড়ি দিয়েছিলাম আমি, যেটা কাজটা আমার হাতে ঢুকে যায়। তো এটা বের করার জন্য আমার সার্জারি চলবে তখনও বলে কি বাবা ওর তো একটা সার্জারি আছে, তো মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, বাদ দাও, মাফ করে দাও। তো গেল, আলহামদুলিল্লাহ সব ঝামেলা ভুল। কিন্তু ওই ঝামেলার পর থেকে ও আমাকে আর কখনো আই লাভ ইউ ওয়ার্ডটা বলে নেই। ঝামেলার আগে থেকে ও বলতো, আমি বলতাম না, ঝামেলার পরে আমি বলি, ও বলে না। তো আমি ঠিক আছে, আমি সব মেনে নিয়েছি, ঠিক আছে ভুল আমার, ইগো সে দেখাক, আমার কোনো সমস্যা নেই। তো আল্লাহর রহমতে অনেক ভালো যাচ্ছিল আমাদের রিলেশনশিপ, ঘুরতাম ফিরতাম। এরপরে আবার একটা কি ছিল, ওর সব থেকে কমন একটা জিনিস, ও তো এখানে থাকতো একা, ওর ড্রেস ধুয়ে দেওয়ার মানুষ ছিল না এখানে। বোয়া যেটা দিত সেটা ভালো লাগতো না, তাই আমি বলতাম তুমি আমাকে দিয়ে যাও। ও আমাকে মানে এরকম 2 ব্যাগ ভরে ভরে সবসময় জামা কাপড় দিয়ে দিত, এটা ধুয়ে দাও। আর ঠিক আছে, তুমি তো, অন্য কেউ তো আর না। আম্মু ধুয়ে দিত, আমি ধুয়ে দিতাম, মানে দুজন মিলে। আমার মাওকে নিজের ছেলে ভাবে, একদম ছেলে, কারণ আমি ছাড়া আমার মার কেউ নেই, একমাত্র সন্তান। ওকে, তো এই জন্য ওকে একদম আম্মু নিজের ছেলেই ভাবতো। তো এইভাবে চলতে ছিল আমাদের রিলেশনটা, খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো। এই যে এই বছর ও বাড়িতে গেল, এই লাস্ট টাইম ওখানে যাওয়ার আগের 2 মাস ওর ব্যবহারে একটু পরিবর্তন ছিল, ফোনে কথা বলতেই চাইতো না। কি হয়েছে, আগে তো আন্টির সামনে অনেক কথা বলতো, এখন কি সমস্যা বলে। সেও কি তার মায়ের সামনে আগে কথা বলতো? হ্যাঁ, তার মা জানে আমার কথা, সবাই জানে, সবাই জানে। আচ্ছা, সবাই তোমার জানে। বাড়িতে যেমন ওপেন, ওর বাড়িতে তোমার ক্ষেত্রে ওপেন, একদম ওপেন পুরোটা। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। বাসায় যাওয়ার পরে তারপরের দিন রাতে আমাকে ছবি পাঠায়, দেখো আমার ফ্রেন্ডের গায়ে হলুদে আসছি, ভিডিও কল দিচ্ছে, সবাইকে দেখাচ্ছে আমাকে যে এটা তোদের ভাবি। তো ওই দিন না 2টা পর্যন্ত ওর সাথে আমার দুপুর 2টা অনেক কথা হয়েছে, আল্লাহর রহমতে অনেকক্ষণ কথা হয়েছে। দুপুর 2টা বাজে বলে কি আচ্ছা বিয়েতে যাবো, তোমাকে আমি এসে নক দেবো, আমি কালকে সকালেই ব্যাক করবো ঢাকায়, আমার পরীক্ষার সামনে। তো আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমি আচ্ছা ঠিক আছে আসো। 2টা 3টা 4টা 5টা কোনো খবর নাই, তার কোনো খবর নেই, অনলাইনে আসে না, ফোন দেয় না। আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমি আমার আম্মুকে বললাম আম্মু এরকম এরকম, বলে আম্মু বলে আচ্ছা ঠিক আছে একটু দেখো। আমার সারা রাত ঘুম নাই চোখে, আমার খুব মানে টেনশন, আল্লাহ কোথায় গেল। রাত 2টা বাজে আমাকে মেসেজ দিছে, আমার সব শেষ হয়ে গেছে, আমাকে তো মাফ করে দিও। আমি সকালে উঠে মেসেজ দিলাম কি হয়েছে তোমার, সব কিছু শেষ মানে হোয়াট ডু ইউ মিন সব কিছু শেষ? তারপরের দিন রাত 9টার সময় এসে সে আমাকে বলে যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি কি ফাইজলামি করো আমার সাথে? বলে না, কালকে আমার ফ্যামিলি জোর করে আমাকে বিয়ে দিয়ে দিছে, টাকা বুকা ছেলেটাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি জাস্ট ফোনটা আমার বোনকে আমি ফোন দিই যে এরকম এরকম অবস্থা, নাকি বিয়ে হয়ে গেছে, এটা বলে আমি ফোনটা ফেলে দিই, আমার সেন্স নাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙার পরে আমি ওর ফোন আসে, কোথায় তুমি? আমি বলি আমি বাসায়। ওর ভয়েসটা এমন ছিল লাইক ও অনেক হ্যাপি। আমি বলি তুমি কোথায়? কয় আমার সাথে, যে আমার কাজিনরা আছে, ফ্রেন্ডরা আছে, আমার শালা আছে। আমার এই কথাটা শুনে মানে এত খারাপ লাগে, তোমার শালা আছে, তুমি ওটা আমাকে বলো। বলে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা আজকে? তো পরে আমার মন আর মানে না, হ্যাঁ আমি দেখা করবো তোমার সাথে। আমি ওই দিন বিকালে যাই ওর সামনে যাই, ওর দেওয়া যা যা ছিল আমার কাছে, মানে ড্রেস থেকে শুরু করে এভরিথিং, আমি ওগুলো নিয়ে যাই ওর কাছে, যে তোমার জিনিস তুমি নিয়ে যাও। আমি যাওয়ার পরে যখন ওর দিকে তাকাই, ওর ঘাড়ের এখানে 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 সব জায়গায় দাগ। তো স্বামী স্ত্রী একসাথে থাকলে যে মানে বাইটের দাগ থাকে, সেই দাগ। হ্যাঁ, সেই দাগ। আমি জাস্ট ওর দিকে তাকায় আসছি আর বলতেছি যে এগুলো কি, তোমার না জোর করে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। জোর করে বিয়ে হলে এগুলো কি? পরে বলে যে আমার এখন কি করার, সে তোমার ওয়াইফ, আমি তাকে বারণ করতে পারি না। আমি বললাম প্রথম রাতেই? না না, দ্বিতীয় রাতে। এক রাত তোমার জন্য চিন্তা করেছে সে। আমি কথাটা এরকম বলছে, দ্বিতীয় রাতে। আমি কি দ্বিতীয় রাতে? আমি বলি মানে কি, তুমি কি বলো এগুলো আমাকে? আমি রাস্তার ভিতরে চিল্লাচিল্লি কান্নাকাটি, পুরো রাস্তার ভিতরে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। ও তো বলে কি তুমি চলে যাও এখান থেকে। ওর মুখের দিকে তাকে জাস্ট একটা কথাই বলছি যে তোমারও ঘরে বোন আছে, আল্লাহ যেন তার সাথে এমন কিছু না করে, বা তোমার ইন ফিউচার বাচ্চা কাছে হবে, মেয়ে হলে দোয়া করি মেয়ে হোক, ওর অনেক মেয়ের শখ ছিল, দোয়া করি মেয়ে হোক, তুমিও এরকম সাফার যেন না করো। এটা বলে আমি চলে আসছি। ওর দিকে শুধু তাকাই ছিলাম আমি, আর ও তখন আমার মানে যখন আমি তখন সামনে ছিলাম, ও আমার মানে হাত পা প্রায় ধরতেছিল, কান্নাকাটির মতো অবস্থা, মাফ করে দাও, আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না। দেন আমি বাসায় আসি ওই দিন রাতে, আমি আর সারা রাত আমার কোনো ঘুম হয় নাই। আমি
রাতে ঘুমাই 1 ঘন্টা, উঠে বসে থাকি 2 ঘন্টা, যে এটা কি হলো আমার সাথে, এটা তো হওয়ার কথা ছিল না। তারপরের দিন আমার কান্না দেখে আমার মা, আমার নানু আমার সাথে কান্না করতেছে যে এটা কি করলো। আমার মা বলতেছে আল্লাহ কখনো ওকে ক্ষমা করবে না। আমি দীর্ঘ 2-3 মাস কারোর সাথে কথা বলিনি, আমার বোন আর আমার বাসাও আমি কারোর সাথে কথা বলি না, খাওয়া দাওয়া করি না, চুপ। মানে সবাই মনে করে আমি বোবা হয়ে গেছি। আমি এই পরিমাণে একটা আঘাত পাইছি, খুব বাজেভাবে গেল। আমি এই পরিমাণে পাগল হয়ে গেছি, ব্ল্যাক ম্যাজিক, ইউনো। আমি ব্ল্যাক ম্যাজিক যারা করে আমি ফেসবুকে তাদের নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে আমি ওকে ফিরে নিয়ে আসবো আমার কাছে, আমি তাকে ফেরত নিয়ে আসবো, হোক ওর বিয়ে, আমি আবার বিয়ে করবো তাকেও। তো 4টে বিয়ে করা ইসলামে নিয়ম আছে, তো ও 2টা করবে। মাথা ওগুলো চিন্তা, আমি অনেক ঘাটাঘাটি করি। আমি সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকতাম, এখানে যেতাম ওখানে যেতাম, মানে ঢাকার যে প্রান্তে হোক আমি চলে যেতাম একা একা কবিরাজ টবিরাজ যারা মতান্ত্রিক, ঘোরার জন্য, খোঁজার জন্য। আমি ঘুরি, আমার বিশেষ করবেন কিনা স্টিল আজ অব্দি আমি এই আশায় আছি যে ফিরে আসবে আবার, বিয়ে করবে, রাইট। আমি এই আশা আছি সে আসবে আবার, সে আমাকে বলবে যা হয়েছে ভুলে যাও। আজ অব্দি আমি সেই আশায় আছি, প্রায় 1 বছর হয়ে গেল যে সে আসবে, আমাকে বলবে সরি। এমনকি আমি আম্মুকে বলছি আম্মু আমার ভালো কোথাও জব হয়ে গেলে আমি বিয়ে শাদী করবো না, অপেক্ষা করবো, হ্যাঁ, সারা জীবন। কোত্থেকে আসে এসব ভালোবাসা জানি না, হয়তো মন থেকে আসে। আর আমি বলবো এটা আমার জীবনের প্রথম এবং হয়তো শেষ, কারণ আমার দ্বারা আর রিলেশনে যাওয়া, কাউকে ভালোবাসা হবে না। আমি কাউন্ট করি কতদিন কথা বলো না, আজ হবে 220-25 দিন তো হবে 20 দিন আজ নিয়ে, এরকম আমি কাউন্ট করবো। যেখানে আমি মেয়েটা একদিন ওর সাথে কথা না বলে থাকতে পারি না, সেখানে এতগুলো দিন। এখনো আমি আমার একটা ফেক আইডি দিয়ে ওর আইডিতে ঢুকে স্ট্রল করি, যে দেখি ওর আইডিতে দেখি আমি যে ও কী করতেছে, ওর ওয়াইফকে নিয়ে কী দিয়ে দিচ্ছি, সব কিছু দেখি। ওর বার্থডে গেল কিছুদিন আগে, আমি ওর ফ্রেন্ডকে বলে রাখছি ভাইয়া আমার কাছ থেকে কেকটা নিয়ে যাবেন আপনি, ওর বার্থডে কেকটা গিফট সব কিছু আমি দিয়ে দিব। কিন্তু ভার্সিটি অফ ছিল, ও এখানে আসেনি, আমি ওর পাঠাতে পারিনি। তাও ভাবছি যে প্রতি বছর যদি আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে, ওর বার্থডেতে আমি সবসময়ের জন্য গিফট এবং কেক পাঠাই দিব। বাট আমার তাকে একটা জিনিসই জিজ্ঞেস করার আছে, যদি কোনোদিন সামনে পড়ে একটা জিনিসই জিজ্ঞেস করবো, এখনো তো থাকে আমি মাঝে মাঝে যাই ওর বাসার সামনে আমার বোনকে নিয়ে, হ্যাঁ এখনো। যদি তাকে দেখি কখনো যে বের হচ্ছে বাসা থেকে, কি করবে? চুপ করে দেখবে? শুধু তাই? শুধু দেখবো, দূর থেকে দেখে আবার চলে আসবো, কিন্তু দেখি না, আসে না সে। হয়তো দেখা হয় না, আল্লাহ চায় না তাই দেখা হয় না। আর আজ পর্যন্ত এমনও রাত নেই যে আমি তার জন্য এখনো কান্না করি না। কি করো রাতে? রাতে ওর আইডি দেখি, ওর আর আমার ছবিগুলো দেখি, আর দেখে আমার খুব খারাপ লাগে যে কি দিন ছিল আর এখন কি দিন হলো আমার। মনে হচ্ছে আমি রাত আর পারতেছি না, কান্না করতে করতে হরণ হয়ে গেছে। আমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ একটু শান্তি দাও আমাকে, একটু শান্তি দাও, আমি একটু শান্তি চাই। আমার তো একটা জীবন আছে, আমার ফ্যামিলি আছে। আমি এরকম অনেক রাত গেছে, আমি সারা রাত বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ একটু শান্তি দাও, শান্তি দাও। শান্তি বান্দা চেষ্টা না করলে আল্লাহ শান্তি দিতে পারবে কিভাবে? সত্যি ভালোবাসার নামে যে ভণ্ডামি আর প্রতারণা চলতেছে, সেটাকে ঘৃণা করবার ভাষা আমার জানা নাই। এটা একটা যেন ট্রেন্ড হয়ে গেছে এই সময়টাতে এসে, যে একসাথে প্যারালালে 2-3টা সম্পর্কে রিলেশনশিপে মানুষ থাকতেছে, আবার যখন ইচ্ছে একজন আরেকজনকে এভাবে ডাম্প করে দিয়ে চলে যাচ্ছে। ছেলেটার জন্য অসম্ভব রকমের মায়া হচ্ছে যে একটা মানুষ যদি সত্যি একজন মানুষকে এতখানি ভালোবাসে, তার দীর্ঘ নিঃশ্বাস তাকে লাগতে বাধ্য। স্রষ্টা যদি ছেড়েও দেন, তার সৃষ্টির এই দীর্ঘ নিঃশ্বাস থেকে কোনোদিনই সে মুক্তি পাবে না। আর আফসোস হচ্ছে এই জেনারেশনের জন্য, স্পেশালি এই ধরনের বাচ্চা কাচ্চাদের জন্য, যারা জানে না যে কোথায় থামতে হয়। বিয়ের আগে প্রেম থাকাকালীন সময়ে এই যে সময় এক্সপ্লোর করতে যাওয়া, এটা যে একটা নির্দিষ্ট বাউন্ডারির বাইরে চলে যাওয়া, তাতে করে মনে হয় ওই ছেলেদের, আমরা ছেলেরা একটু চুপ টাইপের জাতি, একটু কুকুর টাইপের একটা মানে টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। যখন একবার ধরে ফেলি, যখন একবার ছুঁয়ে ফেলি, তখন তার প্রশ্নে আস্তে আস্তে আমরা আগ্রহ হারাতে থাকি। এই বেকুব মেয়েরা এইটা বুঝে না। ও তোমাকে ছেড়ে যাওয়া চাইতে এটা বড় বেশি মারাত্মক, যাকে তুমি জান দিয়ে ভালোবেসেছো, ভেরি আনফরচুনেট, তার কাছে তুমি পুরান হয়ে গেছো। তোমার মতো একটা স্মার্ট মেয়ে, ভালো একটা পরিবারের মেয়ে, ভালো জায়গায় থাকো, ইউ ডিজার্ভ দ্য বেস্ট। সব কিছুকে পেছনে ফেলে যে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান তুমি করো,
মাঝরাতে উঠে বসে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো এবং ডেফিনেটলি সবকিছু ঠিক হতে বাধ্য। বাট কসম খোদার, আল্লাহকে হাজের নাজের জেনে তোমার বড় ভাইয়ের দরজা দিয়ে একটা কথা বলতেছি, নিজেকে এত বেশি সফল করো, নিজেকে এতখানি বিখ্যাত করো এবং গর্বের সাথে তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে, একজন সুপ্রতিষ্ঠিত ভালো ছেলেকে নিয়ে জীবনযাপন করতেছো। এবং এই প্রতিজ্ঞা আজকে এহতেশাম স্টুডিওর এখান থেকে করে যাও। নাও ইটস টাইম টু টেক দ্য রিভেঞ্জ। তোমার জন্য চোখে পানি আসতেছে আমার বারবার শুধু ওই কারণে, তুমি নিজে এত বেশি খালি হয়ে গেছো, একাকী হয়ে গেছো, এজন্য বেশি তোমার প্রতি আমি সিম্পাথাইজড এবং বারবার আমি চোখে পানি আসতেছে, আমি আটকাতে পারছি না। তোমার ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। তোমার সেক্টরে, তোমার ক্যারিয়ার, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। যেহেতু বাবা চলে গেছেন, মা সব অবস্থাতে তোমার পাশে আছেন, তাকে একটা অবশ্যই তার গিফট হিসাবে এটা দেওয়া উচিত, আর রিভেঞ্জের একটা পার্ট হিসেবে এটা করা উচিত। এবং তোমাকে অনেক ভালো মানুষের সাথে অনেক ভালোভাবে জীবন পার করতে হবে, যাতে করে এবার তার টার্ন আসে টু স্ক্রল ইয়োর টাইম লাইন। আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দিস ব্রুটাল রিভেঞ্জ। তুমি কি আমার সাথে এগ্রিড? তুমি কি প্রমিস করতেছো? আর ইউ রেডি যে এই জিনিসটা কন্টিনিউ করার জন্য? বলো, কথা দিয়ে বলো এবং প্রমিস করো আমার সাথে। ওকে, ডান? ডান।